বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বিডিএসএফকে অসংখ্য ধন্যবাদ। মেঘলা দিন, খুব সুন্দর একটা পরিবেশ, এখানে অনেক গাছপালা, অনেক গ্রিনস দেখতে পাচ্ছি। তো এরকম একটা পরিবেশে আপনারা আমার লেকচার শুনতে কি ঘুমিয়ে যাবেন না? আমি খুব ছোট রাখার চেষ্টা করব, ইনশাল্লাহ আমাদের যাতে মাগরিবের জন্য সময় থাকে। তো আমি শুরু করব হচ্ছে ৩টা গল্প দিয়ে, এবং গল্পগুলো কেন বলছি আপনারা বুঝতে পারবেন। আপনারা যত শুনবেন আপনারা কানেকশনগুলো দেখতে পাবেন, এবং গল্পগুলোর মধ্যে কি মিল আছে সেটাও দেখতে পাবেন। এবং আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ লেকচারে আপনারা কিছু ইংলিশ শব্দ শুনবেন, বিকজ এখানে যেহেতু টেকনোলজি রিলেটেড অনেক টার্মস আছে, এগুলো আসলে বাংলা পরিপক্ক এরকম টার্মস বা শব্দ নেই। সো আগে থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথম গল্পটা হচ্ছে ম্যারি শেলির। আপনাদের কারো কারোর পড়া থাকতে পারে, নাম হচ্ছে ফ্র্যাঙ্কেনস্টাইন। গল্পটা হচ্ছে এরকম যে রবার্ট ওয়ালটন আর্কটিকে এক্সপ্লোর করতে গেছে। এক্সপ্লোর করতে গিয়ে ওনার ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন নামের একজনের সাথে দেখা হয়ে যায়। খুব অবস্থা খুবই খারাপ, কঠিন অবস্থা, উনি অনেক ক্লান্ত, এবং ওনাকে রবার্ট ওয়ালটন বাঁচায়। বাঁচানোর পরে ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন তার জীবনের করুণ কাহিনী বলা শুরু করে। ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের অনেক ইচ্ছা ছিল জীবনের যে রহস্য সেটা কিভাবে উদ্ঘাটন করা যায়, এবং সেই উদ্ঘাটন করতে গিয়ে সে তার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হিউম্যান অর্গানস, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে একটা জন্তু তৈরি করে। এবং জন্তুটা তৈরি করার পরে ফ্র্যাঙ্কেনস্টাইন নিজেই ভয় পেয়ে যায় যে আমি এটা কি তৈরি করলাম, এবং ভয় পেয়ে উনি ওই জন্তুটাকে, তার সৃষ্টিকে রেখে সে পালিয়ে যায়। তো সৃষ্টিটা আস্তে আস্তে গড়ে ওঠে, এবং সে খুবই মেধাবী, খুবই সহানুভূতিশীল, এবং এরপরও তাকে দেখে মানুষ ঘাবড়ে যায়, ভয় পেয়ে যায়, তাকে সমাজ থেকে দূরে সরিয়ে দেয়, এবং সেই জন্তুটা একাকী হয়ে যায়, লোনলি হয়ে যায়। তখন সে, তার মনের মধ্যে বিষ জেগে ওঠে যে আমাকে কেউ মেনে নিচ্ছে না, আমি সমাজের কোথাও যেতে পারছি না। তখন সে তার যে সৃষ্টিকর্তা ফ্র্যাঙ্কেনস্টাইন, তার পরিবারের ভালোবাসার মানুষ যেগুলা, তাদেরকে গিয়ে খুন করে, একজনকে খুন করে ফেলে। এবং ফ্র্যাঙ্কেনস্টাইন যখন সেটা জানতে পারে, বুঝতে পারে, তখন সে প্রতিশোধ নিতে চায়, এবং সে তার যে জন্তুটা তৈরি করেছিল সেটাকে ধাওয়া করে, খুঁজে পায় না, এবং তাকে ধাওয়া করতে আর্কটিকে চলে যায়। সেখানে গিয়ে আসলে রবার্ট ওয়ালটনের সাথে দেখা, এবং একসময় যেটা হয় যে ফ্র্যাঙ্কেনস্টাইন তার সেই জন্তুটিকে প্রতিশোধের জন্য খুঁজতে 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 নিস্তেজ হয়ে মারা যায়। জন্তুটি যখন বুঝতে পারে যে আমার স্রষ্টা, আমার সৃষ্টিকর্তা আর নেই, তখন সে এসে বলে আমার তো সৃষ্টিকর্তা নেই, আমার জীবনের যে লক্ষ্য ছিল সেটা আর নেই, আমার বেঁচে থেকে আর লাভ নেই। তখন ফ্র্যাঙ্কেনস্টাইন বরফের ভেতরে উধাও হয়ে যায়। তো এটা ম্যারি শেলির লেখা, 1818 সালে তার প্রথম সংস্করণ হয়, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় তখন। তো এই গল্পটা একটা গল্প আমার। সেকেন্ড গল্প যেটা বলবো সেটা হচ্ছে প্লেটো এবং সক্রেটিসের একটা গল্প। সক্রেটিস তো নিজে কিছু লিখে যায় নাই, কিন্তু তার ছাত্র প্লেটো সক্রেটিসের একটা কাহিনী সম্পর্কে, তার একটা বই আছে ফেড্রিয়াস, সেখানে লেখে। তো সেখানে বলছে যে সক্রেটিস একটা কাহিনী বলল, কাহিনীটা হচ্ছে একটা মিশরীয় দেবতার, এবং সেই মিশরীয় দেবতার নাম হচ্ছে ফেমাস। এবং ফেয়েজ অনেক কিছু সৃষ্টি করে, এবং সেই সৃষ্টির মধ্যে একটা সৃষ্টি হচ্ছে লিখন, অর্থাৎ রাইটিং। এখন ফেউজ সেটা রাজা থেমাসের কাছে প্রেজেন্ট করে যে দেখো নতুন একটা সৃষ্টি। তখন থেমাস বলে যে এটা তো ভালো সৃষ্টি না, কারণ মানুষ এখন কিছু মনে রাখতে পারবে না, মানুষ বইয়ের উপরে নির্ভর হয়ে পড়বে, মানুষ লেখার উপরে নির্ভর হয়ে পড়বে। সো উই ক্যান সি আ রেজিস্ট্যান্স ওভার হিয়ার, যে যখনই কোনো পরিবর্তন আসে তখন আমরা ঘাবড়ে যাই, তখন আমরা এটার একটা নেগেটিভ সাইডটা আমরা বিচার বিশ্লেষণ করি আর কি। এটা ছিল সেকেন্ড গল্প। থার্ড গল্পটা হচ্ছে আমার ভাইয়ের গল্প, শাফাতের গল্প। শাফাত অত্যন্ত মেধাবী,
এবং সম্ভ্রমময়ী একটা তুখোর তরুণ ছিল, এবং ও একটা প্রজেক্টে কাজ করছিল এবং আমাকে জিজ্ঞেস করেছিল, আপু আমি চ্যাট জিপিটি ইউজ করতে চাই আমার প্রজেক্টের জন্য, আমি চ্যাট জিপিটি ইউজ করে এই প্রজেক্টটা করি। তখন আমি ওকে বললাম কি যে চ্যাট জিপিটি ইউজ করে যদি তোমাকে কাজ করতেই হয় তাহলে তুমি কাজ করো না। এটা হচ্ছে 2023 সালের জুন মাসের কথা, এবং জুন মাসের শেষের দিকে আমার ভাইটা মারা যায়। তো এই হলো 3টা গল্প, এবং 3টা গল্প আমি কেন বললাম এটা আমি শেষের দিকে বলবো। এখন আমি চলে যাব কিছু স্ট্যাটিস্টিক্সে, আমি কিছু নাম্বার আপনাদের দিকে থ্রো করব। সো মেকেনজির একটা রিসেন্ট প্রতিবেদন অনুযায়ী 2030 সালের মধ্যে 800 মিলিয়ন চাকরি বিলুপ্ত হয়ে যেতে পারে, এবং আরও অ্যাডিশনাল 350 থেকে 375 চাকরি অ্যাড হতে পারে। এগুলো অগেন দিজ আর অল প্রিডিকশনস। A2I অনুযায়ী বাংলাদেশের অ্যাসপায়ার টু ইনোভেট, এটা অনুযায়ী 2025 সালের মধ্যে আরও 1 লাখ শ্রমিক আমাদের আইসিটির কাজের জন্য আমাদের দেশের প্রয়োজন, কিন্তু আমরা সেই ধরনের শ্রমিক, সেই ধরনের স্কিল এখনো পর্যন্ত উৎপাদন করতে পারিনি। আইএলওর একটা রিসেন্ট রিপোর্ট অনুযায়ী বিশ্বে যে হাই ইনকাম দেশগুলো আছে তাদের 34% চাকরিগুলো এআই দ্বারা বা এআই এর কারণে প্রভাবিত হবে। স্ট্যানফোর্ড এআই ইন্ডেক্স অনুযায়ী পুরো বিশ্বে 75% এআই রিলেটেড রিসার্চ বের হয় মাত্র 5টা দেশ থেকে: জার্মানি, ইউকে, ইউনাইটেড স্টেটস, কানাডা, আরেকটা হচ্ছে চায়না। হার্ভার্ড বিজনেস রিভিউ অনুযায়ী যেই চাকরিগুলো এবং যেই মানুষগুলো সবচেয়ে বেশি ইম্প্যাক্টেড হবে তারা হচ্ছে নারী, মেয়েরা, মহিলা, কারণ তারা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ জবস, ক্লেরিক্যাল জব, রুটিন বা রেপিটেটিভ যে কাজগুলো আছে সেগুলো করে থাকে। এর মধ্যে জার্মানিতে এবং ফ্রান্সে বিলিয়নস অফ ইউরোজ এআই রিসার্চে অলরেডি ইনভেস্টমেন্টের কথাবার্তা চলছে, এবং আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সেখানে এআই রিলেটেড ন্যাশনাল যে কনসলিডেটেড একটা সলিড পলিসি দরকার, সেগুলোর জন্য অলরেডি কাজ হচ্ছে, হয়ে গেছে বা অলরেডি আন্ডার ইমপ্লিমেন্টেশন। তো এআই নিয়ে আসলে আমি যে বিষয় নিয়ে এখন কথা বলছি এই বিষয় নিয়ে আপনারা সবাই কথা বলতে পারেন। এখানে এই কথা বলতে গেলে কোনো এক্সপার্টিস দরকার হয় না, বাট এই সেক্টরে কাজ করতে গেলে এক্সপার্টিস দরকার হবে, কারণ এআই এমন একটা জিনিস যেটা আমাদেরকে ওতপ্রোতভাবে আমাদের সবার সাথে এখন এটা মানে আমাদের প্রাকৃতিক, আমরা বলছি এটা কৃত্রিম বুদ্ধিমত্তা, আর এর কৃত্রিম কতদিন থাকবে বা আমাদের থেকে কতদিন দূরে থাকবে এটা প্রশ্ন না, এটা আমাদের জীবনের, আমাদের যে রুটিনের সেটার অংশ হয়ে গেছে। এটা জাস্ট 1 থেকে 2 ঘন্টা চ্যাট জিপিটি বন্ধ ছিল, কাজ করছিল না ওপেন এআই। এরই মধ্যে আপনার রেডিট সহ বিভিন্ন ফোরামে একটা আনরেস্ট হয়ে গেছে, স্টুডেন্টরা অ্যাসাইনমেন্ট জমা দিতে পারছে না, টিচাররা গ্রেড লিখতে পারছে না, জার্নালিস্টরা তাদের রিসার্চ করতে পারছে না। সাবিদুল ইব্রাহিম স্যার সামনে বসা, এই কারণে জার্নালিস্টদের কথা বললাম। আমিও মাঝে মাঝে টুকটাক লেখালেখি করি, এবং আমি অনেক দিন ধরে চ্যাট জিপিটি ছাড়া লেখালেখি করেছি, এবং রিসার্চের কাজেও আমি চ্যাট জিপিটিতে হাত দিইনি, বিকজ আমার কাছে মনে হচ্ছে যে এটা ইমোরাল কিছু একটা হবে, আমার কাজের ইন্টিগ্রিটি আমি খোয়াতে চাই না, আমি চ্যাট জিপিটি ব্যবহার করবো না। বাট আমাদের কাজের স্পিড এখন যে হারে বেড়ে গেছে, আমাদের আর্টিকেল প্রোডাকশন, আমাদের প্রোডাক্ট প্রোডাকশন যেভাবে বাড়ছে, সেই ক্ষেত্রে চ্যাট জিপিটি অনেকটা, আমরা অনেক চ্যাট জিপিটি নির্ভর হয়ে গেছি। আমার একটা বন্ধু বলছিল যে আমার একটা জব ইন্টারভিউয়ের জন্য প্রশ্ন উত্তর লিখতে হবে, বাট আমি লিখতে কিভাবে হয় ভুলে গেছি। সে কিন্তু খুবই ভালো লেখক, কিন্তু চ্যাট জিপিটির ভেতরে লিখতে লিখতে তার যে লেখার যে অভ্যাস সেটা আর নাই। তো আমি আরেকটু আগে থেকে বলি যে কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স,
আমরা যে কাজগুলো করছি সেটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের কাজ হোক বা আমাদের ইভেন ডক্টরের সাথে কথোপকথন, আমরা বিভিন্ন চিকিৎসা নেই, আমরা বিভিন্ন অ্যাডভাইস নেই, সেখান থেকে শুরু করে আমরা যে কভার লেটার লিখি, আমরা আমাদের সিভি প্রিপেয়ার করে একটা জবের জন্য অ্যাপ্লাই করি, প্রত্যেকটা কাজে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমরা এখন অ্যাড করছি, এবং অ্যাড যদি আমরা নাও করি আমরা এটার আওতায় চলে আসছি। আমি টিআরটির ওয়ার্ল্ডের একটা প্রতিবেদন দেখছিলাম, সেখানে বলা হচ্ছিল যে ইউকেতে অন অ্যাভারেজ প্রতিদিন 70 বার একটা মানুষের মুখকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা রেকগনাইজ করা হয়। আমরা যখন এয়ারপোর্টে যাই, আমরা যে বায়োমেট্রিক গুলো দিই আমাদের আঙ্গুল ইউজ করে, আমাদের মুখ, আমরা বেসিকলি আমরা যদি কম্পিউটার বা টেকনোলজি নাও ধরি, আমরা ডিজিটাল ওয়ার্ল্ডে একটা ফুটপ্রিন্ট রাখছি। উই আর ফোর্সড টু ডু ইট, উই আর বাউন্ড টু ডু ইট। তো এটা আসলে এড়ানোর কোনো সুযোগ নাই। তো আমি এখন একটু সাইড ট্র্যাক করে শিক্ষার বিষয়ে কিছু বলি, যে ওয়ার্ল্ড ওয়াইড এআই রিলেটেড কি কি চেঞ্জ আসছে, এবং এটা আমাদের যে বাংলাদেশের যে কারিকুলাম আছে বা সিলেবাস আছে এটার সাথে যে খাপ খাওয়াতে পারবে না, এটাও আমি একটু তুলে ধরতে চাই। এবং আপনারা যারা আছেন পার্টিসিপেন্টরা, আপনারাও হয়তো এই বিষয়ে আমার থেকে হয়তো আরও বেশি ভালো জানেন। খান মিগো খান একাডেমির এআই ভার্চুয়াল টিউটর, আমরা যারা ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হই, ফার্স্ট লাইফে কিন্তু অনেকজনই টিউশনই করি আমাদের খরচ দেওয়ার জন্য, কিন্তু এখন যেটা হয়ে যাচ্ছে যে অনলাইনে ভলেন্টিয়ার টিউটর চলে আসছে, এবং আমরা অনলাইন এডুকেশনে মনে হয় খুবই একটা অভ্যস্ত ছিলাম না কোভিড-19 আগে, বাট কোভিড-19 সময় জুম ক্লাসেস, জুম কনফারেন্সেস, এগুলো কিন্তু অনেক মানে আমাদের লাইফের একটা পার্ট হয়ে গেছে আর কি। তো ওখান থেকে দেখা যাচ্ছে যে এখন ভলেন্টিয়ার টিউটরদের প্ল্যাটফর্ম আছে, অ্যাডাপটিভ লার্নিং আছে, এবং এগুলোর মোটো হচ্ছে মিট দ্য স্টুডেন্ট ওয়ার দ্য স্টুডেন্ট ইজ, মানে স্টুডেন্টের লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং বা লেভেল অফ স্কিল যেটা, সেখানেই স্টুডেন্টের সাথে আমাদেরকে দেখা করতে হবে। আমরা যখন আগে মানে ক্লাস করতাম, আমরা দেখা যাচ্ছে যে বোর্ড দেখে দেখে নোট নিতাম, আমাদের টিচাররা আমাদেরকে আমাদের প্রশ্নের উত্তর কখন দিবে সেটার জন্য ওয়েট করতাম, তারপরে হচ্ছে ক্লাস শেষ করে আবার টিউটারের কাছে যেতাম। তো এই যে এই কালচারটা, এটা এখনো আছে বাংলাদেশে, বাট এটা দিস উইল এক্সপিরিয়েন্স ডিসরাপশন, বিকজ যেটা বললাম যে এখন প্রোডাকশন স্পিড অনেক বেড়ে গেছে, এবং আমরা যদি বিশ্ব বাজারে আমাদের স্টুডেন্টদেরকে প্রিপেয়ার করে তৈরি করে তাদেরকে বিশ্ববাজারের যে চাকরির বাজার, তাদেরকে যদি সেখানে আমরা ভালো একটা পর্যায়ে দেখতে চাই, তাহলে আমাদের পড়ালেখার স্পিডও বাড়াতে হবে। উই ক্যানট ওয়েট ফর আওয়ার টিচার্স। তো খানমিগোতে এখানে এআই টিউটার আছে, আর এআই টিউটার যেটা করে সেটা হচ্ছে যে একটা স্টুডেন্ট কি শিখছে, কিভাবে শিখছে, কোন সাবজেক্টে ভালো করছে, কোন সাবজেক্টে সে উইক রয়ে গেছে, এগুলো সাথে সাথে ট্র্যাক করতে পারে। ট্র্যাক করে টিচারকেও নোটিশ দিতে পারে, স্টুডেন্টকেও নোটিশ দিতে পারে, বলতে পারে যে তুমি ক্যালকুলাসে ডিফারেন্সিয়েশনে তুমি এখানে ভুল করেছো, আমি তোমাকে আরও 3 ভাবে এটা করতে পারা যায় সেটা আমি তোমাকে দেখিয়ে দিব। টিচারকেও বলবে যে স্টুডেন্ট হতে পারে একজন দুইজন XYZ ভালো করছে না, তাদের রেমিডিয়াল ক্লাসের দরকার। সো এই ট্র্যাকিংয়ের কাজগুলো খান মিগোর যে এআই টিউটর সে করে। আমাদের দেশে কিছু ইনিশিয়েটিভ অলরেডি আছে, এরা হয়তো এআইটাকে ওভাবে ইউজ করছে না ইন ডেপথ, বাট অনলাইন ডিজিটাল টেকনোলজি প্ল্যাটফর্ম ইউজ করে এখন অনেক ক্লাস হয়, যেমন 10 মিনিট স্কুল, শিখো, ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স। বাট দেন অ্যাগেন আমাদের দেশে এখনও আমরা কিন্তু সিস্টেমস লেভেলে কোনো ধরনের পলিসি বা কোনো ধরনের ইনিশিয়েটিভ নেই নাই, যেটা দেখা যাচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী দেশ, ফর এক্সাম্পল ইন্ডিয়াতে একটা প্রোগ্রাম আছে ইন্ডিয়া এআই, ওরা করছে। আমাদের কিছু
প্রাইভেট ইউনিভার্সিটিজ আছে যারা এই উদ্যোগ নিয়েছে, বিভিন্ন প্রোগ্রামিং এবং কোডিংয়ের ক্লাস তারা শুরু করেছে। বাট সমস্যাটা হচ্ছে এইখানে, আমি একটু বলি। আমার একটা মামাতো বোন আছে, আমি ওর সাথে কথা বলছিলাম। ও হচ্ছে কম্পিউটার সায়েন্সে মেজর করছে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে বাংলাদেশে, এবং ও কোডিংয়ের ক্লাসটা কীভাবে করে সেটা আমাকে বললো। ও ক্লাসে যায়, ওখানে হয়তো 40 থেকে 45 জন স্টুডেন্ট আছে। টিচার প্রফেসর এসে বোর্ডে কোডটা লেখে, কোডটা ও খাতায় লেখে, খাতায় লিখে কোডটা মুখস্থ করে রিটেন পরীক্ষা দেয়। কম্পিউটার সায়েন্সের মেজর, বাট ক্লাসে কোনো কম্পিউটার নাই। প্রাইভেট ইউনিভার্সিটি ইন ঢাকা। এখন বিষয়টা হচ্ছে যে কোডটা আসলে মুখস্থ করার কিছু নাই। কোডটা কি ভুল হলো, ঠিক হলো, কোডটা তো আমি টেস্টও করতে পারছি না। আমি এখনও মুখস্থ পরীক্ষা দিচ্ছি, এবং এখানেই সমস্যা। আর আমি আমার যেই মামাতো বোনের কথাটা বললাম, এটা আসলে বাংলাদেশের যে সার্বিক শিক্ষা ব্যবস্থা সেটার একটা স্ন্যাপশট। এটা শুধু যে ও একা এক্সপিরিয়েন্স করছে তা না, কেউ কেউ ক্লাসে ঘুমায় যাচ্ছে কোড লিখতে গিয়ে, বা দিনের শেষে খুব ভালো জিপি নিয়ে একটা সার্টিফিকেট নিয়ে আমার মামাতো বোন পাশ করে বের হবে। প্রবলেম হচ্ছে চাকরি পাবে না। সার্টিফিকেটধারী অনেক আমাদের দেশে এখন, জিপিএ 5-এর সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে, বাট জিপিএ 5-এর সিগনিফিকেন্স আর মিনিংটা, সংখ্যা সাপ্লাই বেড়ে গেছে, বাট দের ইজ নো সিগনিফিকেন্স অর মিনিং টু ইট। এক্স্যাক্টলি, কোয়ান্টিটি বেড়ে গেছে। তো এখন অ্যাডাপটিভ লার্নিং ইন্ট্রোডিউস করছে এআই এর মাধ্যমে, যেখানে স্টুডেন্টকে ট্র্যাক করা হবে, অ্যাটেন্ডেন্স ট্র্যাক করা হবে, সে কিছু বুঝতে পারলো না কি না, বা স্টুডেন্টের যে সোশ্যাল ইমোশনাল নিডগুলা, ফ্যামিলি প্রবলেম হতে পারে বা যে কোনো ধরনের প্রবলেম হতে পারে, এআই এর মাধ্যমে এগুলো ট্র্যাক করা সম্ভব। যেসব জায়গায় টিচারের ঘাটতি আছে, ফর এক্সাম্পল রেফিউজি ক্যাম্পগুলোতে কলিব্রি ইউজ করে লার্নিং ইকুয়ালিটি নামে একটা অর্গানাইজেশন আছে, তারা হচ্ছে অফলাইন ট্যাবলেট দিয়ে, যেখানে ইন্টারনেটের কানেকশন নাই সেখানে অফলাইন ট্যাবলেট দিয়ে এবং এআই পাওয়ারের মাধ্যমে স্টুডেন্টদেরকে দেখা যাচ্ছে যে বিভিন্ন ছোট ছোট লেসন দেয়। তো এরকম কিছু কর্নার্ড ইনিশিয়েটিভস আছে, বাট সিস্টেম ওয়াইড আসলে কোনো ইনিশিয়েটিভ এ পর্যন্ত নেওয়া হয়নি। এবং আমাদের দেশে আই বিলিভ বুয়েট আর হুয়াওয়ের মাঝখানে একটা কথোপকথন চলছে যে হয়তো ওরা এআই রিলেটেড, প্রোগ্রামিং রিলেটেড ক্লাসেস শুরু করবে ইনস্টিটিউশন লেভেলে। তারপরে আইসিটি ডিভিশন থেকেও এখানে অনেক ধরনের প্ল্যানিং প্রসেস চলছে। বাট দেন অ্যাগেন আমাদের প্রবলেম কিন্তু অনেক মেজর, সেটা হচ্ছে যে আমাদের ফাউন্ডেশনাল ম্যাথামেটিক্স, ফাউন্ডেশনাল ল্যাঙ্গুয়েজ স্কিলস এখনও আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ডেভেলপ করতে পারি নাই, বিকজ আমরা সবসময় মুখস্থ বিদ্যায় ফিরে যাচ্ছি, আমরা আমাদের পাঠ্য বইয়ের বাইরে বের হতে পারছি না। আর আমাদের যে সার্টিফিকেট অবসেশন আছে, যে দিনের শেষে সার্টিফিকেট দরকার, সেটা থেকে বের হতে পারছে না, স্টুডেন্টরা বের হতে পারছে না, স্টুডেন্টের মা বাবাও বের হতে পারছে না, এবং আমাদের যেই প্রফেসররা বা টিচাররা আছে তারাও বের হতে পারছে না। এটা একটা উদাহরণ, সেটা হচ্ছে যে আমি একটা বাংলাদেশি স্কুলে প্রায় 40 জন টিচারদেরকে ট্রেনিং দিতে যায় সোশ্যাল ইমোশনাল লার্নিংয়ের উপরে, এবং তাদের অভিযোগ ছিল যে তাদেরকে সার্টিফিকেট কেন দেওয়া হয়নি। কারণ সার্টিফিকেট দেওয়ার দায়িত্ব একজন ট্রেনারের না, এটা একটা ইনস্টিটিউশনের দায়িত্ব, ইনস্টিটিউশন থেকে আসবে। বাট দ্যাটস ওয়্যার উই আর গোয়িং ব্যাক টু, যে আমরা কাজের থেকে বেশি রেকগনিশন চাই। তো এই মাইন্ডসেটগুলো যদি আমরা চেঞ্জ করতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে এআই এর যে ম্যাসিভ পাওয়ার আছে এটা আমরা হারনেস করতে পারবো। এখন আমি কাজ নিয়ে কিছু বলতে চাই, যে এআই এর বিশ্বে এখন কি ধরনের চেঞ্জেস আসবে এবং অলরেডি চলে আসছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে। আমরা যে ক্লেরিক্যাল বা রুটিন মাফিক যে কাজগুলো হয় আমাদের, সেটা অ্যাকাউন্টিংয়ের কাজ হতে পারে, হিসাব কিতাব রাখার কাজ, গ্রাফিক ডিজাইনের কাজ, কন্টেন্ট রাইটিংয়ের কাজ, এবং প্যারালিগালরা ল ফার্মগুলোতে যেই ধরনের কাজ করে, এটা খুবই রুটিন মাফিক, প্রত্যেকটা কেস ফাইলিং, ফর এক্সাম্পল রেকর্ড কিপিং, এগুলো সব আস্তে আস্তে অটোমেশনের আন্ডারে চলে আসছে। তার মানে হচ্ছে যে লো স্কিল লেবার সেগুলা এখানে খুব বড়োভাবে ইম্প্যাক্টেড হবে। শুধু তাই না,
হাই স্কিলড কিছু কিছু কাজও এখানে ইম্প্যাক্টেড হবে। আমি একজন সিইওর কথা শুনছিলাম, উনি বলছিলেন যে আমেরিকাতে সবচেয়ে হাই পেইড স্যালারিড জব হচ্ছে একজন যে অ্যানেস্থেশিয়া দেয় তার, বিকজ তার হাতে কিন্তু অনেক বড় একটা দায়িত্ব, বেশি অ্যানেস্থেশিয়া দিয়ে দিলে ঘুম থেকে উঠবে না আর। সো এবং তারা বছরের পর বছর ধরে ট্রেনিং নিয়ে আসে। কিন্তু এখন যেটা হবে যে এআই এর মাধ্যমে একটা নার্সও যে অ্যানেস্থেশিয়া দেয় তার কাজটা করতে পারবে। একজন নার্স 12 জন অ্যানেস্থেশিয়া যে দেয় তাদের কাজ একসাথে করতে পারবে উইথ দ্য রাইট টুলস। ইভেন ফর এক্সাম্পল রেডিওলজিস্ট, এআই এর মাধ্যমে কিভাবে রোগগুলো শনাক্ত হবে, কখন শনাক্ত হবে, কিভাবে ফলো আপ হবে, সেগুলো সবগুলো রেভলিউশনাইজ করা সম্ভব। উইদিন 5 to 10 মিনিটস আপনারা মাগরিবের জন্য যাবেন, তো আমি একটু তাড়াতাড়ি শেষ করে দেই। সো একজন সিইওর কথা বলছিলাম, উনি বলছিল যে এখনকার সময়ে মার্জার অ্যাকুইজিশন, একটা কোম্পানি যখন আরেকটা কোম্পানিকে অ্যাকোয়ার করে বা কেনে, ইভেন ইন্টারন্যাশনাল লেভেলে মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন, এটা খুবই টাইম কনজিউমিং আর লেবার ইন্টেন্সিভ প্রসেস। বাট এগুলো এখন দেখা যাচ্ছে এআই এর অধীনে আনা সম্ভব। এবং ওনার এক্সপিরিয়েন্স অনুযায়ী উনি যখন আরেকটা কোম্পানি অ্যাকোয়ার করছিল তখন উনি দেখা যাচ্ছে যে সব লিগাল পেপার ওয়ার্কগুলো সব এআই এর মাধ্যমে সম্পন্ন করার কারণে ওনার $1,00,000 বেঁচে গেছে। এখানে ম্যান পাওয়ারের খরচ, ম্যানেজমেন্টের খরচ, টাইম জোন, যে ডিফারেন্সগুলো সেগুলো ম্যানেজ করে যে মার্জার অ্যাকুইজিশনের কাজগুলো করতে হয় সেগুলো দেখা যাচ্ছে সেগুলোর মধ্যে অনেকটা ফ্লেক্সিবিলিটি চলে আসার কারণে এত খরচের ভিতরে যেতে হয় নাই। তার মানে দেখা যাচ্ছে এআই এর মাধ্যমে প্রোডাক্টিভিটি বাড়ছে কিন্তু সময় কমছে। এখন লেবার মার্কেটে যদি টেকসই হতে হয়, তার মানে দেখা যাচ্ছে যে এআই তো অলরেডি লেবার মার্কেটটাকে কাবু করে ফেলেছে, তাহলে কি আমরা ওখানে থাকবো নাকি আমরা এআই কে কন্ট্রোল করব? ফ্র্যাঙ্কেনস্টাইনের মতো হয়ে গেল অনেকটা জিনিসটা, যে আমরা হচ্ছে যে জন্তু একটা তৈরি করলাম, জন্তুকে এখন যদি ফেলে দেই, ছেড়ে দেই, ইট উইল টার্ন আপ টু বি আ মনস্টার। বাট এটাকে হার্নেস করা সম্ভব। এই কারণে হার্নেস করতে যাওয়ার জন্য যেটা দরকার এবং যেটা হচ্ছে বিভিন্ন ইনস্টিটিউশনাল লেভেলে, ইভেন আমেরিকা বলেন, কানাডা বলেন, জার্মানি বলেন, যে লেবার আপস্কিলিং অ্যান্ড রিস্কিলিং। এবং কিছু কিছু সিইও একটা টার্ম ব্যবহার করছে, সেটা হচ্ছে ফাস্ট ক্যারিয়ার। ফাস্ট ক্যারিয়ার বলতে হচ্ছে যে এখন ক্যারিয়ারের একটা জবের লেন্থ 10 মাস থেকে 36 মাস পর্যন্ত হতে পারে, এবং ওই মাসগুলো শেষ হতে না হতে নতুন কিছু ইনোভেশন বাজারে আসবে এবং তাকে জব চেঞ্জ করে অন্য কিছু করতে হবে, না তাকে শিখতে হবে। তো তার মানে কনস্ট্যান্ট আপস্কিলিং আর কনস্ট্যান্ট রিস্কিলিং করতে হবে। আমরা যেমন আগে দেখা যাচ্ছে পড়াশোনা করে কোনো জবে ঢুকে গেলে ওখানে আছি, আমাদের আর চেঞ্জ করার দরকার নাই। আমাদের তো ওরকম ট্রেনিং কালচারটা নতুন আমাদের দেশে। সো দেখা যাচ্ছে যে ট্রেনিং তো এটা 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 করে তো মানুষ অভ্যস্ত না। যেই নলেজ নিয়ে সে জব মার্কেটে ঢুকছে সেটা দিয়ে দেখা যাচ্ছে সে 30 বছর 40 বছর কাটিয়ে দিচ্ছে, একসময় গিয়ে রিটায়ারমেন্টে যাচ্ছে। বাট দ্যাট উইল কমপ্লিটলি চেঞ্জ। সো এখানেই ডিসরাপশনটা চলে আসছে আর কি। তো আসলে আমরা কোন দিকে আগাচ্ছি, এবং আমরা আসলে একটা বলবো যে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাটা স্ট্যাগনেন্ট একটা পর্যায়ে আছে। কারণ এত গ্লোবাল চেঞ্জ আসার সত্ত্বেও বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স ফর এক্সাম্পল একটা প্রতিবেদনে বলেছে যে 60% স্কুলে ইন্টারনেট অ্যাক্সেস নাই। তো যাদের ইন্টারনেট অ্যাক্সেস নাই তারা এআই তাদের শিক্ষা ব্যবস্থায়, তাদের যে এডুকেশন রুটিন সেখানে ব্যবহার করবে কিভাবে? অ্যাকর্ডিং টু ইউনেস্কো শুধু 20% স্টুডেন্টদের আনইন্টারাপ্টেড ইন্টারনেট অ্যাক্সেস আছে। তো এখানে আমাদের যে বটলনেকগুলো আছে, আমাদের যে ডিজিটাল ডিভাইড আছে ইভেন উইদিন আরবান সেন্টার্স, সেগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে যদি আমরা আগাতে চাই। তাহলে বিশ্ব আসলে কোন দিকে যাচ্ছে? কিছুদিন আগে ইলন মাস্ক কাতার ইকোনমিক ফোরামে
কথা বলতে এসেছিল এবং সে তো এখন ট্রাম্পের সাথে কি ধরনের সম্পর্ক বলা যাচ্ছে না, হি ইজ আ বিট লুকওয়ার্ম অ্যান্ড সাইলেন্ট নাও। ট্রাম্পের সাথে এখন কম দেখা যায় ইদানিং, ছেড়ে চলে যাবে গভর্নমেন্ট বলছে। তো উনি বলছিল যে উই আর মুভিং টুয়ার্ডস সামথিং কল্ড ডিজিটাল সুপার ইন্টেলিজেন্স, মানে এআই এর থেকেও এক ধাপ উপরে, AGI, আপনার আর্টিফিশিয়াল জেনারেটিভ ইন্টেলিজেন্স। তো এই যে জেনারেটিভ ইন্টেলিজেন্স, এটা জেনারেট করতে থাকে, আমরা যারা মানুষ আমরা যেভাবে শিখি এআই টুলটাও ওভাবে শিখতে থাকে। এবং ডিজিটাল সুপার ইন্টেলিজেন্স যেটা করবে সেটা হচ্ছে যে আমরা যেই স্পিডে শিখি তার থেকে আরও এক্সপোনেনশিয়ালি হাই স্পিডে তারা একই জিনিস শিখবে এবং আরও বেটার রেজাল্টস অ্যান্ড আউটকামস প্রডিউস করবে। তো আমরা আসলে সেই দিকে যাচ্ছি, কিন্তু ঘাবড়ানোর কিছু নাই। এটাকে যদি আমরা হারনেস করতে পারি, আমরা যদি নিজেরা ইন্টেনশনালি অ্যাপ্লাই করতে পারি এবং আমাদের শিক্ষা ব্যবস্থা যদি আমরা আসলে, আমাদের এখানে আরও ওয়েল ইন্টেনশনড মানুষের দরকার যারা চেঞ্জ চায়, যারা চেঞ্জ ম্যানেজ করতে পারে, এবং আমরা যদি ভালো স্কিল অ্যাট্রাক্ট করতে পারি তাহলে দেখা যাচ্ছে যে এই যে এক্সপোনেনশিয়াল যে চেঞ্জগুলো আসছে যেগুলো আমাদের পক্ষে প্রেডিক্ট করাও সম্ভব না, এবং প্রেডিক্ট করা সম্ভব না দেখে দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে এক্সাম্পলগুলো বা প্রিন্টিং প্রেসের যে এক্সাম্পলগুলো যেখানে অনেক রেজিস্ট্যান্স ছিল, সেই এক্সাম্পলগুলো এখন এই ক্ষেত্রে খাটবে না, বিকজ আসলে কি চেঞ্জ আসবে এটা আমরা বলতে পারবো না। সো উই হ্যাভ টু বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। আমি আমার গল্পগুলোতে ফিরে যাই, এবং গল্পগুলো বলার কারণটা হচ্ছে আপনাদেরকে একটা ফ্রেমওয়ার্ক দেওয়া, একটা মাইন্ডসেট দেওয়া, তৈরি করে দেওয়া, এবং একটা কানেকশন শো করা যে যখনই কোনো চেঞ্জ আসে there is resistance, there is struggle, there is tension, but there is also a possibility. আর আমি আমার ভাইয়ের গল্পটা এই কারণেই শেয়ার করলাম বিকজ আমার ভাইয়ের মাধ্যমে আমার হচ্ছে বিভিন্ন টেকনোলজি, বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলের সাথে পরিচয় আমার ভাইয়ের মাধ্যমে। সো জুন 2023 আমার জন্য সবসময় এআই রিলেটেড একটা রেফারেন্স পয়েন্ট হয়ে থাকবে। ফ্র্যাঙ্কেনস্টাইনের গল্প শুনলেন আপনারা শুনলেন সক্রেটিসের বলা একটা কাহিনী, থেইও তার থেইমাসের গল্প। সবগুলো গল্পের মধ্যে কিন্তু একটা রেজিস্ট্যান্স ছিল, বাট যত রেজিস্ট করা সত্ত্বেও কিন্তু চেঞ্জ হ্যাজ কাম, এবং সেই চেঞ্জের যে স্রোতে কেউ ভেসে গেছে, কেউ আবার দেখা যাচ্ছে সেই চেঞ্জ থেকে ক্রিয়েটিভ এবং ইনোভেটিভ জিনিস তৈরি করেছে। এবং আমার আশা থাকবে যে আমরা একটা সমাজ, একটা দেশ হিসাবে এআই এর যে সম্ভাবনা আছে, যেই পাওয়ারটা আছে সেটা যাতে হারনেস করতে পারি। ধন্যবাদ।